বাংলাদেশ ফুটবলে কোচ আসে কোচ যায়, কিন্তু বাফুফের ভেতরে সে পুরনো স্বভাব কি আদৌ বদলায়? না বদলায় না। আবারও ফুটবল পাড়ায় একই আলোচনার ঝড়। থমাস ডুলি এসেছেন, তার হাতে বিশাল সব রোডম্যাপ। 12 বছরে বিশ্বকাপের স্বপ্নের কথা তিনি শোনালেন, কিন্তু ডুলি সাহেব কি জানেন তিনি আসলে কোন খাঁচায় বন্দী হতে যাচ্ছেন? খবর বেরিয়েছে, ডুলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উইন্ডোর ম্যাচগুলোর আগে তিনি নিজেই ঠিক করবেন তার প্যানেলে কোন দেশীয় অ্যাসিস্ট্যান্ট লাগবে কিনা। অথচ বাফুফের অন্তরে নাকি অলরেডি অন্য খেলা শুরু হয়ে গেছে। সেই পুরনো ছায়া, সেই চেনা তর্ক, ব্যাকডোর দিয়ে আবারও কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর যে নামটি আবারও সামনে আসছে তা শুনলে যে কোনো সচেতন ফুটবল ভক্তের মাথায় রক্ত উঠে যাওয়ার কথা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোচের স্বাধীনতার এই হস্তক্ষেপ আর বাংলাদেশের ফুটবলের সে পুরনো চক্র নিয়ে। থমাস ডলি যখন দায়িত্ব নিয়েছেন তখন একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করছেন। তিনি জানেন একজন হেড কোচের সাফল্যের জন্য তার নিজের পছন্দের স্টাফ বা সহকারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কোচ মাঠে একা খেলেন না, তার দর্শন অনুযায়ী পুরো টিমকে চালানোর জন্য একটা বিশ্বস্ত সাপোর্ট স্টাফ প্যানেল প্রয়োজন। ডলি চাইছেন পূর্ণ স্বাধীনতা। তিনি চান তার প্রসেস, তার ট্রেনিং মেথড সবকিছুর সাথে যারা মানিয়ে নিতে পারবে তাদেরই তিনি সহকারী হিসেবে রাখবেন। কিন্তু বাফুফের অন্দরমহলের খবর হলো তারা কোচের এই স্বাধীনতার একদমই খুশি নয়। ফেডারেশন চাইছে ডুলির ওপর নিজেদের পছন্দ মতো লোক চাপিয়ে দিতে। একটা আন্তর্জাতিক মানে কোচকে যদি আপনি তার নিজের পছন্দের মানুষকে বেছে নিতে না দেন, তবে দল হারলে কেন সব দোষ কোচের ঘাড়ে চাপানো হয়? এই দ্বিমুখী নীতিই কি ফুটবলে 12টা বাজাচ্ছে না? সবচেয়ে বড় বিতর্কটা শুরু হয়েছে এক পরিচিত নামকে নিয়ে, হাসান আল মামুন। ফুটবল ভক্তরা আর কতবার এই নামটা শুনবেন? ক্যাবরেরার সময় থেকে বাংলাদেশ ফুটবলে যে অধপতন শুরু হয়েছিল তার পেছনে দেশীয় কোচিং প্যানেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। সেই একই ব্যক্তিকে আবারও নাকি ডুলি সহকারী বানানোর জন্য ফেডারেশন ব্যাকডোর দিয়ে চেষ্টা চালাচ্ছে। প্রশ্নটা হলো, কেন? বাফুফে কি আর কোনো যোগ্য মানুষ নেই, নাকি হাসান আল মামুন বা ওই চক্রটির এমন কোনো রহস্যময় ক্ষমতা আছে যে ফেডারেশনে তাদের ছাড়া কিছুই ভাবতে পারে না? ক্যাবরেরা পুরো মেয়াদে আমরা কি দেখলাম? দলের খেলার কি উন্নতি হয়েছে, নাকি গোলকধাঁধার মতো ঘুরপাক খেয়েছে? সে ব্যর্থতার রেশে এখনো কাটেনি। আর তার মধ্যে ডুলির মতো নতুন একটা মিশনের ওপর আবারও সে একই ব্যর্থতার ছায়া ফেলার চেষ্টা কেন? যারা ফুটবলে ভালো চায় তারা কি আর এই নামটা শুনতে চায়? ফুটবল বিশ্বে সাধারণত কোচই ঠিক করেন তার ডানে কে থাকবে বামে কে থাকবে, কিন্তু আমাদের বাফুফেতে সবকিছু উল্টো। এখানে কোচ নিয়োগ দেওয়া হয় এক উদ্দেশ্য, আর তাকে ব্যর্থ করানোর জন্য কাজ করে অন্য একটা মহল। যখনই দল হারবে ফেডারেশন কিন্তু নিজেদের দায় নেবে না। তারা বলবে কোচ ব্যর্থ, কোচ অযোগ্য। তখন থমাস ডুলি কার নিজের সাফাই গাইতে পারবেন? এই যে হস্তক্ষেপ, এই যে জোর করে নিজের পছন্দ মতো লোক ঢুকিয়ে দেওয়া, এতে কি আদৌ আমাদের ফুটবলে ভালো হবে, নাকি বরাবরের মতোই ডুলির মিশনটাও মাঝমধ্যে ভেস্তে যাবে? ডুলি যদি দেখেন যে তার কাজে পদে পদে বাধা দেওয়া হচ্ছে, তার পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তখন তিনিও হাত পা গুটিয়ে নিতে পারেন। তখন বাফুফে কি ডুলিকে বেতন দিয়ে বিদায় করবে, নাকি নিজেরাই একটা ব্যর্থতা দায় নিয়ে সরে দাঁড়াবে? ঘুরে ফিরে সেই হাসান আল মামুন, সেই বাফুফের পুরনো পরিকাঠামো, এর থেকে কবে রেহাই পাবে বাংলাদেশের ফুটবল? আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই চান না আবার কোনো নতুন কোচের স্বপ্ন ধুলে মিশে যাক। যদি ফুটবলে উন্নতি চান তবে প্রথমেই কোচের কাজে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ডুলিকে তার পছন্দের টিম নিয়ে কাজ করতে দিন। যদি সে ব্যর্থ হয় তবে দায়ভার কোচের, কিন্তু যদি শুরুতে আপনি তার কাজে বাধা দেন তবে সেই ব্যর্থতার দায়ভার বাফুফেকেই নিতে হবে। আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে কি বাফুফেকে ঠিক করছে, নাকি হাসান আল মামুন বা তার মতো পুরনো কোচদের আবারও কোচিং প্যানেলে রাখা কি ফুটবল ভক্তের জন্য শুভ হবে, নাকি এটা সেই ব্যর্থদের দুষ্টচক্রে আটকে থাকার আরেকটা চেষ্টা?